সহজ লাগে সবই, আসলে তা সহজ নয়। কঠিন কঠিন লাগে সবই, আসলে তা কঠিন নয়। নিজেকে চিনতে হয়, কঠিন তবে সহজ হয়। নিজেকে চিনতে হয়, কঠিন তবেই সহজ হয়। নিজেকে চিনুন, নো ইয়োরসেলফ। কিন্তু নিজেকে চেনার মতো এই কঠিন কাজটা আমরা আসলে কয়জন করতে পেরেছি? আমাদের চারিপাশে রাষ্ট্র, সমাজ, সংস্কৃতি, বিভিন্ন অঙ্গনে যে সকল মানুষ বিচরণ করে তাদেরকেই বা আমরা কতটুকু চিনি? এরকম কিছু গুণী মানুষকেই চেনার এবং জানার চেষ্টা করব আমাদের KHK ভিউ ফাইন্ডার শোতে। চলুন তেমনই একজন মানুষকে আজকে সবাই মিলে চেনার এবং জানার চেষ্টা করি। বন্ধু, নতুন বাংলাদেশে কেমন আছো? বাংলাদেশের নতুন পুরনোর কিছু নেই তো, বাংলাদেশ তো বাংলাদেশ। তারপরও এত বড় একটা গণ অভ্যুত্থান হয়ে গেল, হ্যাঁ, যেটাতে আমরা সবাই যার যার জায়গা থেকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করলাম। আশা প্রত্যাশার জায়গা তো অনেক ছিল। আজকে 8 মাস গণ অভ্যুত্থান পরবর্তী সময় একজন শিল্পী হিসেবে, একজন বাংলাদেশী নাগরিক হিসেবে, একজন মানুষ হিসেবে এই দেশে তুমি কেমন আছো? এইটা অনেক জটিল প্রশ্ন আসলে। ভালো থাকা মন্দ থাকা খানিকটা ব্যক্তিগত অনুভূতি, ব্যক্তিগত অবস্থান, আবার খানিকটা সামগ্রিক সময়, রাষ্ট্র, সবকিছু মিলিয়ে। এবং এগুলো নিয়ে মানে বৃহদাকারে মন্তব্য করার মতো জায়গায় আমি আসলে নেই। সুতরাং ব্যক্তিগতভাবে বলা যায় কাজে কর্মে আছি, ঠিক আছে। কাজকর্ম নিয়েই যেহেতু কথা, এই মুহূর্তে আমরা অনেকেই অপেক্ষা করছি তোমার পরবর্তী চলচ্চিত্র বনলতা সেন। সেটার আপডেট কি, বাট ওটা কোন জায়গায় আছে? বনলতা সেনের কাজ তো অনেক আগে শেষ, তুমি তো জানো। হ্যাঁ, কাজ শেষ। আমরা যেহেতু একটা রাজনৈতিক পট পরিবর্তন হলো, সবকিছু শৃঙ্খলার মধ্যে আসতে সময় লেগে যায়। তো এখন ভাবছি যে একটা উপযুক্ত সময় দেখে এটা করা যায় কিনা, মানে মুক্তি দেওয়া যায় কিনা। তো একজন শিল্পী হিসেবে হাউ ডু ইউ ডিফাইন আর্ট? আসলে আর্টকে আমি যেভাবে দেখি ওভাবে দেখতে গেলে পৃথিবীতে জীবিত সকলেই শিল্পী। কারণ শিল্প আমার কাছে হচ্ছে এক ধরনের স্পন্দন, এক ধরনের অন্বেষণ। যারই স্পন্দিত হয় সুন্দরে বা অসুন্দরে, যাই হোক, সেটাই তো শিল্প। এবং সেটার যে অন্বেষণ, সেটাকে খুঁজে পাওয়া, মানে তোমার যে ভাবনা, তোমার যে আদর্শ, তোমার যে সবকিছু মিলিয়ে তোমার যে দর্শন, সেগুলোকে তুমি কোনভাবে দেখছো, তোমার ওই দেখার চোখ এবং তোমার প্রকাশভঙ্গি, দ্যাট ইজ আর্ট টু মি। ফলে আমরা নির্দিষ্ট কিছু মাধ্যমে কাজ করি বলে আমরা বললাম আমরা শিল্পী, বাকিটা শিল্পী নয়, এটা নাও হতে পারে আসলে। ওকে, হ্যাঁ, দ্যাটস ফেয়ার এনাফ। সো মানে আমি যদি খুব সিম্পলিফাই ভাবে তোমার উত্তরটা নেই, সেটা হচ্ছে যে তোমার চোখে সবাই শিল্পী। হ্যাঁ, সবাই জাস্ট বিকজ আমরা এটা প্রফেশনালি নিয়েছি বলেই আমরা শিল্পী আর অন্যরা না, সেটা ঠিক না। আমার শিল্পচর্চার যেসব অনুপ্রেরণা এসছে তার মধ্যে একজন ছিল হচ্ছে তার নাম ছিল অজয়, আমাদের খুলনা লিবার্টি হলের পাশে উনি জুতা সেলাই করতেন। তো তার ওখানে সবচেয়ে বেশি ভিড় হতো, কারণ তার সেলাই ছিল খুব নিখুঁত। এবং সে তার এই যে ছোট্ট দোকানটা যেভাবে মুছত, তো আমি সেটা দেখে খুব মুগ্ধ হতাম। কেন যেন আমি খুব ইন্সপায়ার্ড হতাম যে এই ছোট্ট কাজটা ও কতখানি গুছিয়ে করে। এখন এই যে আমি তাকে আলাদাভাবে দেখলাম, হ্যাঁ, এটা এক ধরনের দেখা।
এবং সে তার প্রফেশনটাকে যেভাবে যত্ন করে দেখছে সেটাও এক ধরনের দেখা। এই দর্শক এবং নির্মাতা দুজনই আসলে শিল্পী এখানে আমার কাছে মনে হয়। ফেয়ার এনাফ, ফেয়ার এনাফ। তুমি সিরিয়ালিজমকে এত ভালোবাসো কেন? মানে সিরিয়ালিজমের প্রতি কি তোমার তোমার সকল কাজের মধ্যে একটা, এটা কি মানে ইন্টেনশনাল অর ইজ ইট, এটা মানে ভেতর ইটস অর্গানিক 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 ফ্রম মাই চাইল্ডহুড। এটার কোনো পার্টিকুলার রিজন কি তুমি খুঁজে বের করতে পারছো যে ওয়াই ইউ টেক দ্যাট রাউট? খুঁজি তো বটেই, ওই যে বললাম এটা এক ধরনের স্পন্দন, তুমি কিসে স্পন্দিত হও। যেমন তুমি যদি গোটা বিশ্বের সুরিয়ালিস্টিক আর্টের যে চর্চা দেখো, হ্যাঁ, আমার মনে হয় না কেউ দাবি করবে যে সে চর্চা করে সুরিয়ালিজম প্র্যাকটিস করে। এই জন্য এটার কোনো ইনস্টিটিউশনও নাই, কিন্তু না এই কারণেই আমি জিজ্ঞেস করলাম যে এটার ইট হ্যাজ টু বি উইদিন। হ্যাঁ, একটা মানুষ এটা নিয়ে জন্মায়, তার শৈশব কৈশোর এই প্রবণতাটা থাকে, সে এইভাবে দেখে। যেমন জীবন দাসের একটা গদ্যে একটা লাইন আছে যে মানুষ ভাত খেয়ে বাঁচে না শুধু, সে পুঁইশাকের চচ্চড়ি খায়, পশ্চিমে মেঘে সোনার সিংহ আঁকে। তো এই যে মেঘ যে বিভিন্ন শেপ নেয়, এটা যে একটা মানুষ দেখছে, কেউ এটাকে মেঘই দেখে, কেউ বাঘ দেখে, কেউ সিংহ দেখে, এই দেখার ভিন্নতা এটা তো আসলে চর্চা করে হয় না, এটা যে যেভাবে দেখে তার দেখাটা সেরকম হয়, সেরকম আর কি। তোমার যে ডিফারেন্ট ক্যারেক্টারগুলা, মানে কেউ ফিলোসফিক্যাল পাগল, কেউ ভবঘুরে, কেউ ক্রনিক সিজোফ্রেনিক, কেউ টাইম ট্রাভেলার, মানে মানে ওয়াই দিস কোলাবারি মানে সেই যে মানে তোমার ক্যারেক্টারগুলোর ভেরিয়েশনগুলা খুব এক্সট্রিম থাকে। এটার মানে এটার সাথে কি সিরিয়ালিজমের একটা কানেকশন নাকি? বিকজ অফকোর্স অ্যাজ এ ফিল্ম মেকার ওয়েন ইউ রাইট, ওয়েন ইউ ক্রিয়েট, তুমি তোমার আশপাশ থেকেই নাও। এই ধরনের ক্যারেক্টারগুলো তো খুব ডিফিকাল্ট, এরা তো মানে আশপাশে খুব ন্যাচারালি দেখা যায় না, দেখিও না। হ্যাঁ, তাহলে কি তোমার ক্যারেক্টার ডিজাইনগুলোও তোমার কল্পনা থেকে আসে? আমার জীবনের বেশিরভাগ কাজের 90% হচ্ছে কল্পনাপ্রসূত। আচ্ছা, এবং এগুলো মোস্টলি আসে আমার নাইটমেয়ার্স থেকে। আমি ছোটবেলা থেকে অনেক দুঃস্বপ্ন দেখি। ডিফাইন ইওর নাইটমেয়ারস। আমি আমার যেসব ছবি দেখো, যা দেখো, সবই কখনো না কখনো আমার স্বপ্নে দেখা এবং অনেক ভয় পেয়ে ঘুম থেকে ওঠা। এবং এটা আমার শৈশব থেকেই হয়। ওগুলোকেই আসলে আমি সিনেমাতে আনার চেষ্টা করি। তোমার ক্রিয়েশনে তো ভালোবাসা খুবই ডিপ। লাভ, দি অ্যাসপেক্ট অফ লাভ, দি পার্সপেক্টিভ অফ লাভ ইজ ভেরি ডিপ। হ্যাঁ, ইট হ্যাজ ইস সায়ারিস্টিক অ্যাঙ্গেল, বাট ওটা তো খুব ডিপ। তো তাহলে ওইটা কোথা থেকে আসে? স্কেরি ড্রিম? দেখো, এটা খুব ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন। হ্যাঁ, এখন আমি আবার তোমার শো এখন আর ভয় লাগছে না, ইন্টারেস্টিং বিষয়। আমি কাউকে ভয় পাওয়ার জন্য নেই না, আমি এখন দেখো এটা I don't know why you got scared of the show. It's not a scary show. It's more of heavy. তোমার দেখো এই যে এখানে ভালোবাসা, হ্যাঁ, তুমি দেখবা যে পৃথিবীতে সবচেয়ে বেশি ব্যক্ত বিষয় সামাও ভালোবাসা, এবং ভালোবাসার প্রকাশ মোটামুটি কাছাকাছি সবার। হ্যাঁ, যদি আমি খুব মোটা দাগে বলি আই লাভ ইউ, আই মিস ইউ, হ্যাঁ, এরকম, বা আমরা একসাথে একটা সময় কাটালাম, খুব দারুণ সময়, আমরা একসঙ্গে চাঁদ দেখলাম, জ্যোৎস্না দেখলাম, এই অনুভূতিগুলো সবই মোটামুটি ব্যক্ত অনুভূতি। হ্যাঁ, তুমি যদি আমার যে প্রকাশগুলোর কথা বলছো ওগুলো যদি দেখো, কোনোটাই ব্যক্ত না। হ্যাঁ, সবগুলোই হচ্ছে একটা গুমটের মতো, যে পুরোপুরি প্রকাশিত হলো না, অনেক কিছুই যেন বলা হলো না। তো এই অতৃপ্তির ব্যঞ্জনা থাকে। হ্যাঁ, একটা অব্যক্ত ব্যাপার থাকবে, এবং এটা আমার খুব সহজ ব্যাপার। আমি বলি এটা মনে হয় আমার বিকার বা অসুস্থতা, এটাও হতে পারে যে আমার ওরকমই লাগে। আমার মনে হয় যে পৃথিবীর সবচেয়ে সুন্দরতম অনুভূতিগুলোকে ওইভাবে ঠিক শেপ আপ করা যায় না। তো ভালোবাসা তো খুব এক্সট্রিম একটা অনুভূতির জায়গা। তো ওটাকে আমি হয়তো ওইভাবে শেপ আপ করতে চাই না বলেই হয়তো অধরা জিনিস আমাদেরকে বেশি গভীর লাগে, সেটা একটা কারণ হতে পারে, ওরকম একটা ব্যাপার। যারা আসলে প্রকৃত শিল্পী হতে চায় প্রফেশনালি, যে আমি 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 একজন শিল্পী হয়ে জীবনটা কাটাবো,
তোমার কি মনে হয় যে তাদের জন্য গতানুগতিক পরিবার, ফ্যামিলি লাইফ মেনটেন করাটা ডিফিকাল্ট, নাকি এটা আসলে ব্যালেন্স করে করা সম্ভব? আমার কাছে শিল্প খুব এক্সট্রিম একটা ব্যাপার মনে হচ্ছে, হ্যাঁ, এবং অনেস্টলি যদি বলি আমার তো মনে হয় খুব ডিফিকাল্ট এই দুটোকে ব্যালেন্স করা। আমার কাছে ওটাই মনে হয়। ডিফিকাল্ট আই উড সে যে আসলে সম্ভব না। হ্যাঁ, মানে তোমাকে একটাই নিতে হবে, কারণ একটা পরিবার সে যত্ন ডিজার্ভ করে, টাইম ডিজার্ভ করে। টাইম ডিজার্ভ করে, আর শিল্প ডিজার্ভ করে এলনেস টাইম, এন্ডলেস যত্ন। হ্যাঁ, লেস টাইম। তো এবং শিল্প হচ্ছে, আমি মনে করি শিল্প চর্চা হচ্ছে একটা শয়নের স্বপনে জাগরণের বিষয়। মানে তোমার সাবকনশিয়াসে, ইভেন ইফ ইউ আর আনকনশিয়াস, হ্যাঁ, তাহলেও কিন্তু তোমার মাথায় শিল্পটা চলে। যেমন আমার একটা সার্জারি হয়েছিল, আমি যখন পোস্ট অপারেটিভে ছিলাম, আর মানে খুবই ডিলিউশন হচ্ছে তখন, যখন আমার সেন্সটা ফিরছে, ওই সময় কিন্তু আমি অ্যানেস্থেশিয়ার ঘোর নামে একটা কবিতা লিখি। তাহলে এটা আসলো কোত্থেকে? বিকজ ওটা ছিল মাথায়। তো এটা যেহেতু একটা সার্বক্ষণিক বিষয়, সেহেতু রোজকার বাজার সদাই, হ্যাঁ, এগুলো খুব কঠিন কিন্তু শিল্পীর জন্য। এবার আমরা এই জায়গা থেকে উজ্জ্বল একটু ৮ মাস পেছনে যাব। আমি, তুমি, আমরা বিএইচএস থেকে এই যে আমাদের গণ অভ্যুত্থান হলো, সেটাতে আমরা যতটুকু পেরেছি আমাদের জায়গা থেকে আমরা অ্যাক্টিভ থাকার চেষ্টা করছি। একটু জাস্ট মেমোরি রিফ্রেশ দিতে চাই। তোমার খেয়াল আছে কিনা, তুমি যদি একটু স্ক্রিনে তাকাও, ৩ তারিখ আমরা শহীদ মিনারে গিয়েছিলাম। সময়ের প্রয়োজনে আমরা হয়তো নেমেছিলাম, বা আমি হয়তো নেমেছিলাম। সময় ফেরত প্রশ্নটা আমাকে করেছে, তাই বললাম যে আমি হয়তো এই কারণে নেমেছিলাম। ওই যে সময়টা, আমরা যে আশা, যে প্রত্যাশা, এত কিছু নিয়ে আমরা একটা অনেক কিছুকে উপেক্ষা করে, ক্যারিয়ার, লাইফের থ্রেট, সবকিছুকে উপেক্ষা করে এত মানুষ আমরা রাস্তায় নামবো। আমি অন্য কিছু বাদ দেই, আমরা আমাদের শিল্প, সাহিত্য বা কালচারাল অঙ্গনে বলি, অনেক কিছু চেঞ্জ হলো। তোমার মনে হয় যে কতটুক আসলে চেঞ্জ হলো? আমি অবাক হয়ে ভাবি, ধরো একটা সময় যখন তোমাকে চারিদিক থেকে আহ্বান করবে যে এখন এই ব্যাপারটা ঘটছে, তখন তুমি যদি বোধসম্পন্ন মানুষ হও, তোমার কোনো না কোনো একটা স্পন্দন হবে, প্রতিক্রিয়া হবে। তার মানে এই নয় যে প্রত্যেকের ব্যক্তিগত এক একটা জীবিকা আছে, তার কর্ম আছে। মানে আমার মনে হয় না এটা সম্ভব যে হাউ কাম এভরিওয়ান বিকাম আ পলিটিশিয়ান। আচ্ছা, সবার কাজ তো রাজনীতি না। না। ধরো আমরা শিল্পী হিসাবে রাজনৈতিকভাবে সচেতন হতে পারি, আমার রাজনৈতিক স্টেটমেন্টও থাকতে পারে, কিন্তু আমার মনে হয় না আমার কাজ পলিটিশিয়ানের মতো বিহেভ করা। বিকজ আমি পলিটিশিয়ান, হ্যাঁ, আমি ওটাতে আমার টাইম ইনভেস্টমেন্ট নাই, হ্যাঁ, আমার স্কিল নাই। হ্যাঁ, আমার স্কিল নাই, হ্যাঁ, সবকিছু একটা নির্দিষ্ট স্কিলের ব্যাপার। কিন্তু হ্যাঁ, এখন দেশে একটা রাজনৈতিক পট পরিবর্তন হচ্ছে বলে সবাই মিলে ঝাঁপিয়ে পড়লাম, সবাই রাজনীতিবিদ। হ্যাঁ, যেমন তুমি সোশ্যাল মিডিয়া দেখবা যে এখনো স্থিরতাই আসলো না কোনো। নো ওয়ান ক্যান ব্রিথ। সেটা ঈদ হোক, পালা পার্বণ হোক, পয়লা বৈশাখ হোক, দম নেওয়ার যে জায়গাটা, ওই ঘুরে ফিরে। বাট এটা কি এমন হতে পারে যে লাস্ট ১৬-১৭ বছর মানুষকে সোশ্যাল মিডিয়াতে তাদের মুক্তভাবে এক্সপ্রেস করতে পারে নাই, তাই এই আউটবাস্টটা চলে আসতেছে? না, আমার এটা মনে হয় না। কারণ আমরা জাতিগতভাবে এমন একটা জাতি, যারা কোনো কিছু পেলে, হ্যাঁ, ওটা চরম তিক্ততায় না পৌঁছানো পর্যন্ত ওটা নিয়ে চর্চা করে কিন্তু। হ্যাঁ, তাতে কি হচ্ছে, একটা লম্বা সময় ধরে আমি দেখছি যে মানুষের একেই আমরা খুব স্কিলড নেশন না, অ্যাজ এ নেশন, আমাদের প্রত্যেকটি কর্মক্ষেত্রে। সেখানে একটা দীর্ঘ সময় যদি তুমি বিয়ন্ড প্র্যাকটিস থাকো, তোমার কোনো প্র্যাকটিসেই নেই, তুমি তোমার নিজের কাজে, ধরো আমরা ৫ই অগস্টের পর একটা রাজনৈতিক পট পরিবর্তন হলো, হ্যাঁ, আচ্ছা, দেশটা স্থির হতে একটু সময় লাগলে ঠিক আছে, আমার পরবর্তী কাজের পরিকল্পনা কোথায়? আমি যদি পলিটিক্যাল স্টেটমেন্ট দিতেও চাই, আই হ্যাভ সো মেনি টুলস ফর দ্যাট। হ্যাঁ, আমার ফিল্ম আছে, আই হ্যাভ সংস, মিউজিক আছে, আর্ট আছে। মানে তোমারও আছে এরকম, ইউ হ্যাভ ইউর ওন টুলস। তো
তুমি যদি এখন রাজনীতিবিদের মতো আমার যদি বক্তৃতাই দিতে হয়, হ্যাঁ। তাহলে আমার কাজগুলোতে আলটিমেটলি আমি কি এক্সপ্রেস করতে চাই? আমার কাজের এক্সপ্রেশন কি? নায়ক নায়িকা গান গাবে, নাচবে, এইটুকু না নিশ্চয়ই। এটা কি এরকম যে আমরা আসলে কেউই রাজনীতির বাইরে না, আমরা যতই চেষ্টা করি আসলে রাজনীতি আমাদেরকে এমনভাবে ইম্প্যাক্ট করে যে সময়ে আমি চাই বা না চাই অবচেতন মনে আমরা এক একজন রাজনীতিবিদ না হলেও রাজনীতিতে ঢুকে পড়ি। ব্যাপারটা কি এরকম এরকম না, আমি তো তোমাকে শুরুতেই বললাম যে তোমার পারিপার্শ্বিক পরিস্থিতি অবশ্যই তোমাকে প্রভাবিত করবে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। একটা দেশে যদি রাজনৈতিক অস্থিরতা বিরাজ করে তাহলে এটা হবে, হ্যাঁ। কিন্তু একই সঙ্গে উই নিড টু নো ওয়্যার টু স্টপ। ধরো আমি যদি 18 শতকের ভারতবর্ষের কথা বলি, ওই সময় ধরো যেটাকে প্রকারান্তরে বাংলা রেনেসা বলা হচ্ছে যখন ঘটেছিল, তখন কিন্তু সবকিছু এরকম রসাতলে চলে গিয়েছিল, হ্যাঁ। তো তখন বলাই চাঁদ হুতুম পেঁচান নকশা লিখছে, রাজা রামমোহন রায় সংস্কারের চেষ্টা করছেন, রবীন্দ্রনাথ লিখছেন, তারপরে ওদিকে বিদ্যাসাগর চেষ্টা করছেন মানুষকে তার ওই কুপমণ্ডুকতা থেকে, অন্ধকার থেকে ফিরিয়ে আনার, হ্যাঁ। তারা তো মানে আমি কি বলবো, পরবর্তীতে সকলে মহাত্মা গান্ধী হওয়ার চেষ্টা করেনি বা সকলে নেতাজি হওয়ার চেষ্টা করেনি। এখন সবাই যদি তার সেক্টরের কাজ বাদ দিয়ে অন্য কাজে নেমে পড়ে তাহলে কোনো কাজেই তুমি দক্ষ লোক খুঁজে পাবে না। আমাদের সংকটটা হচ্ছে ওখানে। এখন হতেই পারে যে তোমার বা আমার এখন এসে মনে হচ্ছে যে না, আমরা এখন রাজনীতি করতে চাই, তাহলে লিভ ইউর প্রিভিয়াস ওয়ার্ক। দুটো একসাথে হয় না। যেখানে বললাম যে ঘর সংসার বিসর্জন দিয়ে ভাই শিল্পচর্চা করো, অথবা ঘর সংসার করো শিল্পচর্চা করো না, তো একইভাবে তুমি রাজনীতি করলে রাজনীতি করো, কেউ তো না করছে না, তাহলে ওটা করো মন দিয়ে, সেই কাজটাতে তুমি দক্ষ হয়ে ওঠো। শিল্পী কেন দলের হবে? শিল্পী তো দেশের হওয়ার কথা। লাস্ট 2টা গভর্নমেন্টের আমলে আমরা দেখেছি যে শিল্পীরা দলের হয়ে যায়, এবং আজকে এখানে এসে আমাদের দেশের মধ্যে তো অনেক ভাগ, বাট শিল্পীদের মধ্যে একটা স্পষ্ট একটা ক্লিয়ার বিভাজন। এটা কেন হলো? এটা দায় কার বলে তোমার মনে হয়? আমার মনে হয় দায়টা ভূখণ্ডের। মানে তুমি ধরো পলিটিশিয়ানদের দায় দেওয়ার আগে, যারা আমাদেরকে শাসন করে তাদেরকে দায় দেওয়ার আগে আমি বলতে চাই তুমি আর আমি নান অফ আস আর ইনফ্যান্ট, হ্যাঁ। ফলে তুমি দেখো দায়টা ভূখণ্ডের কেন বললাম, পিছনে তাকাও। তুমি যদি ইংরেজ শাসনের 200 বছর দেখো, তার আগে ফরাসিদের শাসন, ওলন্দাজদের শাসন, মোগলদের শাসন, যে যত শাসন এই ভূখণ্ডে হয়েছে, তুমি দেখো জাতিগতভাবে মোসাহেবি, তোষানুমতি, তারপরে দ্বিধাবিভক্তি, এটা কিন্তু আমাদের জাতিগত চরিত্র, এবং এটা সবচেয়ে ভালো বুঝতে পেরেছিল কিন্তু ইংরেজরা। সো দে ইনভেন্টেড ডিভাইড অ্যান্ড রুল, কারণ এই জাতিকে সহজে বিভক্ত করা যায়। এবং এখন যারা রাজনীতি করেন তাদের স্কুলিং কিন্তু সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানির স্কুলিংই। তুমি দেখো নাথিং হ্যাজ চেঞ্জড সো ফার। আমাদের আইন, হ্যাঁ, আইন আইন এখনো ব্রিটিশ আমল। হ্যাঁ, ব্রিটিশের। আমরা আমাদের জন্য মানে নতুন আইন প্রণয়ন করতে পারি। তো আওয়ার পলিটিক্যাল স্কুলিং ওয়াজ গাইডেড অ্যান্ড ফলোড ব্রিটিশ স্কুলিং, হ্যাঁ। সেখান থেকেই শেখা। এখন কথা হচ্ছে তুমি স্বাধিকার আন্দোলন করলা, তুমি এত কিছু করলা, বিনয় বাদল দীনেশরা, মাস্টারদা সূর্য সেনরা, প্রীতিলতারা জীবন দিল। আমাদের যে রক্তক্ষয়ী সংগ্রামের ইতিহাস, এ যাবৎকালে তুমি দেখো যারা জীবন দিয়েছেন তাদের জীবনদান কিন্তু বৃথাই গেছে। ক্ষুদিরামের জীবন বলিদান বৃথাই গেছে। বিকজ তুমি যদি তাহলে কি মানে ক্ষুদিরাম থেকে আবু সাইদ, হ্যাঁ, সবাই বৃথা বলতে চাচ্ছ তুমি? মানে বৃথাটা বলতে ডিফাইন বৃথা। বৃথা এই কারণে, তুমি একটা পরিবর্তনের জন্য তুমিও জীবন দিতে পারো, আমিও দিতে পারি, আমরা দিলাম, হ্যাঁ। যখন তুমি জীবন দিচ্ছ তখন তুমি সমগ্রের হয়ে উঠছো। তার আগে তুমি ছিলে একা, হয়তো বা তোমার পরিবারের। তুমি দিচ্ছ একটা পরিবর্তনের জন্য বা কিছুর জন্য, ইটস এ বিগ কজ কিন্তু, হ্যাঁ। তো যেই অচলতা ছিলাম সেটাই যদি থাকে তাহলে সেই বলিদান তো মূল্যহীন হয়ে যায় না। আমি সেই কারণে এই কথা বললাম যে ধরো এই ক্ষুদিরামরা যখন প্রাণ দিলেন, মাস্টারদা সূর্য সেনরা যখন প্রাণ দিলেন,
তারা তো সেই ব্রিটিশ শাসনের আদলে আবার শাসন ব্যবস্থা চালু হবে সেটার জন্য প্রাণ দেননি। তো তুমি গোটা ভারতবর্ষ সেই ব্রিটিশ আদলেই চলে। এবং ওই যে আমাদের একটা হীনমন্যতা ছিল যে বাবুরা মেরেছে, ঠিক করেছে টাইপ, হ্যাঁ, এখনো তো তাই আছে, তুমি দেখো। ফলে আমরা যেহেতু মোসাহেবই আমাদের প্রবণতা, এবং এটা আমাদের শিল্পীদের মধ্যে প্রকট আকারে আছে। তুমি যদি তোমার শিল্পী সত্তা এভাবে বলিদান দেওয়ার জন্য প্রস্তুত থাকো সামান্য কিছু সুযোগ সুবিধার জন্য, একটা জমি, হ্যাঁ একটা ফ্ল্যাট, হ্যাঁ, এসব যদি তোমার পুরস্কার, একটা একটা পুরস্কার, এসব যদি তোমার চাওয়া হয়, সেই চাওয়ার তোমাকে তো কেনা সহজ। তা তোমাকে যখন কেনা সহজ হবে, তখন তুমি রাজনীতিবিদকে দোষ দেবে কেন? ও তো সওদা করতেই এসেছে, এবং তুমি যেহেতু সওদা যোগ্য, তা আমাকে তো সে এক্সপ্লয়েট করবেই। হ্যাঁ, করবে। সো সেক্ষেত্রে আমি যেটা বুঝলাম তোমার কথা থেকে, দায়টা অধিকাংশ শিল্পীদের উপরই বর্তায়, এবং আমার কাছেও তাই মনে হয়। আমার কাছে মনে হয় যে আমরাও আমাদেরকে অনেক সস্তা বানিয়ে ফেলেছি, আমাদেরকে কেনা অনেক সহজ। আমরা আমাদের 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 যে আমাদের যে শিল্পী সত্তা বা আমাদের যে ভ্যালুটা এত কমে গেছে যে আমাদের যে কেউ কিনতে পারে, যার কারণে আমাদেরকে সবাই এক্সপ্লয়েটও করতে পারে। যাক, সেদিকে আমরা না যাই। তোমার মেঘদল তোমার প্রথম ব্যান্ড, আজকে একটু সত্যি করে বলো তো, মেঘদল ছেড়ে দিছিলা কেন? ইট টুক ইউ 15 years টু কাম আপ উইথ এ নিউ ব্যান্ড, অ্যান্ড ওমকার তোমার নতুন ব্যান্ড, সেটা নিয়ে তুমি আসছো। এই যে তোমাদের প্রথম অ্যালবাম অমৃতের সন্তান আসছে, প্রথম গানটা তুমি রিলিজ করছো, ভেরি এআই নির্ভর। আমার তো মাথা তার মারছি হয়ে গেছে, প্রথমে 2-3 বার দেখছি, দেখে আমি চিন্তা করলাম যে, বাট আমার মাথায় এটা আসছে যে তোমার অ্যাজ এ মিউজিশিয়ান তুমি মেঘদল কেন ছেড়ে দিলা, আর মেঘদল থেকে ওমকার আসতে তোমার 15 বছর লেগে গেল কেন? বিকজ আই নো হাউ মাচ ইউ লাভ মিউজিক। হ্যাঁ, তোমার মেঘদল ছাড়া হচ্ছে, মেঘদল তো খুব আবেগ থেকে তৈরি হওয়া একটা ব্যান্ড, বয়স কম ছিল, বন্ধুদের নিয়ে করা ব্যান্ড। তো ওখানে আমার যেটা থাকে যে আমার এক ধরনের রাজনৈতিক মতাদর্শ থাকে সঙ্গীতে, ইন্টারেস্টিং। এনি অফ মাই আর্ট থাকে। ফলে সেটার সাথে ব্যান্ড ইনিশিয়ালি অ্যালাইন্ডও ছিল। হ্যাঁ, তারপরে শুধু সেটা একটা প্রসঙ্গ, আর একটা ব্যক্তিগত সংকট সেটা থাকে। তো আমাদের ঠিক যাচ্ছিল না বিষয়টা। তো এখন বনিবনা হচ্ছিল না, ওভাবে না বলে ঠিক যাচ্ছিল। যখন যাচ্ছিল না, তখন যেরকম হয় যে, বাট তুমি তো ফাউন্ডিং মেম্বার মানে দলের। হ্যাঁ, তো যখন যাচ্ছিলই না, তখন যেটা হয় বাংলাদেশের ব্যান্ডগুলোই খুব বাজে রকম সংঘর্ষ হয়। এই মুখ দেখাদেখি বন্ধ হয়ে যায়, তারপরে যে ব্যান্ডটা লিভ করে সে পরের দিন আর একটা ব্যান্ড টেস্ট ঘোষণা দেয়। এতে কোনো দোষের কিছু নেই, সবাই যার ওয়ে আছে। তো আমি দেখলাম যে আমি কোনো সংঘাত চাই না, আর আমি চাই আমার বন্ধুদের সঙ্গেও বন্ধুত্বটা ঠিক রাখতে। তো তুমি দেখবে যে মেঘদলের বন্ধুদের সাথে আমার বন্ধুত্বটা আছে। আর মেঘদল অনেক বেশি আবেগের জায়গা ছিল, সেই আবেগটা থেকে বেরোতে হয়তো 10-15 বছর লেগেছে। এবং আমি সবসময় এই বিচ্ছেদের পর হিল করার একটা সময় দিই নিজেকে। আচ্ছা, এর জন্য 15 বছর হিনের জন্য একটু বেশি একটা ব্যান্ড করার জন্য, কিন্তু আমি তো মিউজিকটা ডিসকন্টিনিউ করি না, মিউজিক করছিলাম। হ্যাঁ, ইন্ডিভিজুয়ালি করছে। হ্যাঁ, ইন্ডিভিজুয়ালি ডু ইউ প্রেফার ইট ইন্ডিভিজুয়ালি মোর দেন উইথ এ ব্যান্ড? মানে কোনটা প্রেফার করো, উইথ এ ব্যান্ড অর ইন্ডিভিজুয়ালি মোর? আমি খুব ব্যান্ডের জন্য ঠিকঠাক মানুষ। আচ্ছা, ব্যান্ড। হ্যাঁ, আমি ব্যান্ড ছাড়া আসলে স্বস্তিই বোধ করি না। ওমকার এবং তোমাদের যে নতুন অ্যালবামটা আসছে অমৃতের সন্তান, রাইট, এবং তোমার যে প্রথম গানটা, মানে হোয়াট জনরা ইউ গাইজ আর ইন? এটা তো সাইকেডেলিক জনরা, এটা আমার কমফোর্ট জোন। এটা যেহেতু এই ব্যান্ডেরও লিরিসিস্ট, কম্পোজার আমি, হ্যাঁ, আর আমার ব্যান্ড মেম্বাররা সবাই আমাদের সবারই যার জায়গা থেকে কন্ট্রিবিউশন তো ডেফিনেটলি আছে, কিন্তু যেহেতু গান লেখা এবং সুর করার দায়িত্বটা আমার, সেহেতু আমার কমফোর্টেবল জনরা যেহেতু সাইকেডেলিক রক, হ্যাঁ, সুতরাং আমি ওই জনরাতেই কাজ করি মোস্টলি। পিঙ্ক ফ্লয়েড দ্বারা খুব অনুপ্রাণিত? হ্যাঁ,
হ্যাঁ? হ্যাঁ ইয়া, আর এই যে একটু অস্বীকার করি না কখনো এটা হ্যাঁ। এটা ডিপলি হ্যাঁ। আর ফিল্মে ইজ দেয়ার এনি ফিল্ম মেকার ইউ আর ইন্সপায়ার্ড বাই? না। না। বা এনি ধরো কথার কথা ইরানিয়ান ফিল্ম আমি মুগ্ধ হয়েছি অনেকের ছবি দেখে মুগ্ধ হয়েছি আই ফেল্ট কানেক্টেড উইথ তার্কোভস্কি হ্যাঁ কুরোসাওয়া হ্যাঁ এবং ধরো গদার হ্যাঁ ধরো তোমাকে আজকে এটা নিয়ে একটা মজার কথা বলি আমি কিন্তু খুব বেশি সিনেমা দেখি না আচ্ছা ওকে হ্যাঁ আমার অ্যাসিস্ট্যান্টরা যখন আমাকে অনেক করে হ্যাঁ যে একেবারে মান সম্মান থাকলো না এই ছবিটা না দেখলে আমি তখন দেখি কারণ আমি ভিজুয়ালি কোনো জায়গা থেকে প্রভাবিত হতে চাই না তো ইন্সপায়ার্ড হতে চাই না আমি ইন্সপায়ার্ড হতে চাই আমার ড্রিমস নাইটমেয়ার্স থেকে ওটাতেই থাকতে চাই অনেক ভিজুয়াল ইনফরমেশন আমি আমার মাথায় রাখতে চাই না হ্যাঁ সো আমি ডেলিভারেটলি সিনেমা কম দেখি আচ্ছা হ্যাঁ আর এটা একটা আর দ্বিতীয় ঘটনা হচ্ছে সিনেমার সিও আমি এককালে জানতাম না হ্যাঁ তো আমি যখন এইসব ভিজুয়ালস লিখছি বাট বানাতে পারছি না তো যখন আমি মার্কেজের লেখার সাথে পরিচিত হই যখন আমি মোপাসার লেখার সাথে পরিচিত হই লুই বুনেনের লেখার সাথে পরিচিত হচ্ছি তারপরে এখানে কাফকার লেখার সাথে পরিচিত হচ্ছি কামুর লেখার সাথে পরিচিত হচ্ছি তখন আই ওয়াজ সো সারপ্রাইজড যে হাউ কাম মানে একই ধরনের লাইনে আমরা হাঁটি হ্যাঁ আমি তো পড়ি নাই তাদেরকে তখনও হ্যাঁ একইভাবে আমি যখন প্রথম নস্টালজিয়া দেখি তখন আই উড সে আই ওয়াজ শকড যে হাউ কাম যে আমাদের ওই সামহাও একই রকম ভিজুয়ালস একই রকম বিষয়ের মধ্যে ঘুরছি কিভাবে তারপরে কিন্তু আই গট কিউরিয়াস হোয়াট এভার দে হ্যাভ মেড সো ফার নয়তো হয়তো ওইগুলো খুব দেখা হতো না হ্যাঁ দ্য টাইম আই ফেল্ট কানেক্টেড তখন আমি এই ছবিগুলো দেখা শুরু করি যে ওকে তাহলে এরকম হয় প্রথমে তোমার কানেকশনটা আসছে দেন তুমি তাদের এক্স্যাক্টলি হ্যাঁ আমার এমন না যে আমার খুব ফিল্ম মেকার হওয়ার প্ল্যান ছিল দিস অ্যান্ড দ্যাট হ্যাঁ তবে এটা ঠিক আমি ক্লাস 7-এ থাকতে তার্কোভস্কির ডায়েরি পড়েছিলাম তার্কোভস্কির ডায়েরিতে একটা লাইন পড়েছিলাম দ্যাট ইন্সপায়ার্ড মি আ লট জিনিয়াস হলো সেই নিগ্রো যে তুষারের স্বপ্ন দেখে হ্যাঁ তো তখন আই ফেল্ট কানেক্টেড তখন বলতে পারি অনেক সংগ্রাম করে এইসব ছবি টবি দেখা তখন তো ভিএইচএস ক্যাসেট জোগাড় করা লাগতো তো হ্যাঁ অ্যাভেলেবেল ছিল না হ্যাঁ বিদেশ থেকে একে ওকে ধরে আনানো লাগে এরকম একটা ব্যাপার স্যাপার ওই শিল্প বড় না অডিয়েন্স বড় মানে কোনটার মানে একজন নির্মাতা হিসেবে বা একজন মিউজিশিয়ান হিসেবে বা একজন পেইন্টার হিসেবে ওয়েন ইউ ক্রিয়েট অ্যান আর্ট পিস অফ আর্ট এটা যে মিডিয়ামেই হোক তোমার কাছে কোনটার ভ্যালু বড় এটা এইভাবে আসলে ডিফাইন করা যায় না হ্যাঁ তুমি দেখো কিন্তু এভাবে আমি বলতে পারি যে আমরা ওই চিত্রশিল্পীর নাম জানি না যে আলতামিরা গুহাতে বাইসনের ছবি এঁকেছিল হ্যাঁ তো অনেকে অনুমান করে বাইসনের ছবি আঁকতো তখন যেহেতু শিকার নির্ভর তো টার্গেট প্র্যাকটিস করার জন্য আঁকতো হয়তো হ্যাঁ আবার ড্রয়িং দেখে আমার মনে হয় যে না হি কুডেন্ট হেল্প ড্রয়িং দিস হ্যাঁ শিল্পী তার ড্রয়িং আমরা যে রেখার যে মানে স্কেচের যে ইয়ে দেখি হ্যাঁ আর এগুলা হ্যাঁ সেগুলো কিন্তু খুবই হ্যাঁ ফলে তোমার কি মনে হয় আলতামিরা গুহায় কোনো দর্শকের জন্য কোনো শিল্পী ছবি এঁকেছে না তাহলে শিল্প তার আপন খেয়ালেই হয় অডিয়েন্স পরে আসে বাট এখন যে এত অডিয়েন্স নির্ভর হয়ে গেছে অডিয়েন্সের চাহিদা কি সেটাকে মাপতে হয় অডিয়েন্সের চাহিদায় ভিউ কার বেশি তাকে নিতে হয় সেটা তো শিল্প না শিল্পের বাণিজ্য কথা হচ্ছে শিল্পের বাণিজ্য ধরো শিল্পের অনেক ডাইলুটেড ভার্সনকে বাণিজ্যিক আকারে বাজারে প্রচার করা ব্যাপারটা এই কিন্তু একটা হচ্ছে বাণিজ্য যেটা শিল্পর উপর নির্ভর করা বাণিজ্য আর একটা হচ্ছে শিল্প যেটা আমরা করতে চাই ফলে বাণিজ্য আবার গুরুত্বপূর্ণ কেন হয়ে উঠছে যখন তোমার শিল্পটাই তোমার পেশা তখন বাণিজ্য গুরুত্বপূর্ণ হচ্ছে সেই ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে তুমি যদি একজন শক্তিশালী শিল্পী হয়ে থাকো বা তোমার শিল্পে তুমি যা বলতে চেয়েছো সেটা যদি বলতে সক্ষম হয়েও থাকো তোমাকে এতগুলো কম্প্রোমাইজের মধ্যে যেতে হয় যে সেটা আর বলা হয়ে ওঠে না ফলে খুব হাই আর্ট বা লো আর্ট বলে তো ওরকম কিছু নাই কিন্তু
আর শিল্পীকে যত গভীরে যেতে দেয়া হবে সময় তত বেশি ঋদ্ধ হবে। ফলে শিল্পের বাণিজ্য যারা করে তারা যদি এটা বুঝতো তাহলে সময় আরো ঋদ্ধ হতো। Well, even though it is মানে so called my show, but any question you have for me to ask, you can now. Or any questions you have. হ্যাঁ, সেটা হচ্ছে যে তুমি ধরো আমাদের বন্ধুত্ব তো ফিল্ম মেকার বন্ধুত্ব, হ্যাঁ, আমি তোমাকে জানি ফিল্ম মেকার হিসাবে। হ্যাঁ, আমি নাওএডেজ তোমার ফিল্ম নিয়ে কথা হচ্ছে রাজনীতি নিয়ে কথা বলতে বেশি শুনি। মানে সোশ্যাল মিডিয়াতে। হ্যাঁ, হুম। তো আমি তো ফিল্ম নিয়ে কথা বেশি শুনতে চাইবো অবশ্য স্বাভাবিকভাবে। কেন বলি? হ্যাঁ, আচ্ছা, এটাই তো কোয়েশ্চেন। আচ্ছা, আমি 20 বছর ধরে বাংলাদেশে মানে লাস্ট 20 ইয়ার্স অ্যাজ এ ফিল্ম মেকার বাংলাদেশে থাকার সময় আমি যেটা রিয়েলাইজ করেছি অ্যাজ এ ডিরেক্টর, প্রডিউসার, অ্যাক্টর, রাইটার, আনলেস সিস্টেম চেঞ্জ আমরা যত চেষ্টাই করি আমাদের আর্টের কোনো ভ্যালু নাই। আর সিস্টেমটা চেঞ্জ করে রাজনীতিবিদরা। আমার চিৎকারের কারণ ওইটাই, ওই জায়গাটা যদি ঠিক না হয় আমরা যত চেষ্টাই করি আমাদের আর্ট, আমাদের শিল্প মুখ থুবড়ে পড়বে, স্পেশালি ফিল্ম তো পড়বেই। কিন্তু আমি তোমার সাথে একমত হতে পারলাম না। কেন? তোমার একটা উদাহরণ দিই। যে সময় রেনেসা হচ্ছে বা এনি অফ দ্য আর্ট মুভমেন্ট, হ্যাঁ, সেটাও হয়েছে একটা অচলায়তনের সময় একক প্রচেষ্টায় বা শিল্পীদের যৌথ প্রচেষ্টায়। কোনো সিস্টেম বদলায় নাই, কিছু বদলায় নাই, শিল্পটাই এতটা শক্তিশালী হয়েছে যে সিস্টেম সেটাকে অ্যাকসেপ্ট করতে বাধ্য হয়েছে। যেমন আমি যদি মিকেলেঞ্জেলো সিস্টিন চ্যাপেলের ফ্রেস্কোর কথা বলি, হ্যাঁ, মিকেলেঞ্জেলো ওয়াজন্ট আ পেইন্টার, হি ওয়াজ আ স্কাল্পটার। তাকে বলা যায় পার্ট অফ এ কনস্পিরেসি যে রাফায়েল তাকে বিব্রত করার জন্যে পোপকে বলেছিল যে এই 10,000 বর্গফুট জায়গায় এটা ভালো আঁকতে পারবে হচ্ছে মিকেলেঞ্জেলো, এবং সে তো জানে যে ছবিটা আঁকে না। এবং ফ্রেস্কো খুব কঠিন, মানে তোমার সারফেসটা তুমি তৈরি করছো, সেইখানে তুমি ওইটা ওই সারফেসে তোমার যে কালারটা তুমি অ্যাপ্লাই করছো ওটা 50% সাক করে নিয়ে যাচ্ছে। সো তুমি যে ফাইনাল আউটপুটটা যাচ্ছ ওই কালারটা কিসে হবে, তো এটা একটা বড় প্র্যাকটিসের ব্যাপার। এবং বলা হয় যে মিকেলেঞ্জেলো পালানোর চেষ্টা করেছিল যে এটা যাতে না আঁকতে হয়, তার 10,000 বর্গফুট জায়গায় একটা মানুষ একা আঁকবে। হ্যাঁ, পরে তাকে যখন বাধ্য করা হয় তখন এই পৃথিবীর অনন্য বিস্ময়ে তার সে সৃষ্টি করে 55 মাস, হ্যাঁ, যেখানে তার দাঁড়ানোর জায়গা ছিল না, বসবার জায়গা ছিল না, একদিকে কাত হয়ে আঁকতো এবং বাকি জীবন তার ঘাড় একদিকে কাত হওয়াই ছিল। তুমি রেনেসা বলো, বারোক রোকোকো বলো, কিউবিজম বলো, এনি অফ দ্য ইজম ইউ নেম, হ্যাঁ, কোনো কিছু কোনো সিস্টেমকে বদলে হয়নি। সেগুলোই এতটাই শক্তিশালী ছিল যে সিস্টেম সেটাকে অ্যাকসেপ্ট করতে বাধ্য হয়েছে। সুতরাং আমাদের আগে শিল্পীদের শিল্প চর্চা করতে হবে, রাদার দ্যান কমপ্লেইনিং দ্য পলিটিক্যাল সিস্টেম এন্ড অল, কাজ করতে হবে। হ্যাঁ, এটা সত্যি, শিল্পী বা শিল্প চর্চা হওয়া উচিত মহাকালের। আমরা হয়তো বা অনেক কিছু নিয়ে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে যাই, যেখানে আমরা আমার যে কাজটা করার কথা সেটা আমি ভুলে যাই, এবং এটার হয়তো বা একটা সামষ্টিক প্রভাব আমাদের পুরো সমাজ ব্যবস্থায় দেশের উপর পড়ে। দোয়া করি তোমার শিল্প মহাকালের হোক, আমরা বনলতা সেন তোমার হোক। আমি তো যাই হোক, আমি অনেক কিছু নিয়ে একটু ইয়ে হয়ে যাই, ক্যারিড অ্যাওয়ে হয়ে যাই, মেবি দ্যাটস হাউ আই অ্যাম। বাট আমিও চেষ্টা করব যে শিল্পটাই যাতে সবচেয়ে বেশি প্রায়োরিটি পায়। বনলতা সেন তাড়াতাড়ি নিয়ে আসো দর্শকদের জন্য। দর্শক তো আর অত কিছু দেখেনি, আমার একটু দেখার ঝলক হয়েছিল। সো আমি জানি যে ইউ হ্যাভ প্রবাবলি ক্রিয়েটেড সামথিং ভেরি স্পেশাল। তো আমিও যেমন অপেক্ষায় আছি, আমার শিওর তোমার ভক্তরা, তোমার অডিয়েন্সরা অপেক্ষায় আছে। আমি চাই যে ছবিটা যাতে সব মানুষ একটা সুন্দর সময় আসে। আর কি, অল দ্য বেস্ট ক্রিয়েটিং আর্ট অ্যান্ড অল দ্য বেস্ট টেকিং দ্য ট্রু এসেন্স অফ আর্ট ফরওয়ার্ড। আর দর্শক আপনারা যারা দেখছেন, হোপফুলি পরের এপিসোডে আরো একজন শিল্পীকে আপনাদের সামনে আনতে পারবো। আমাদের লেন্স দিয়ে যা হচ্ছে, যা হবে,
যা ঘটে যাচ্ছে সেটাকে দেখাতে পারবো বা সেটা নিয়ে আলোচনা করতে পারবো। সাথে থাকবেন, পাশে থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আবার দেখা হবে। ও আচ্ছা, হ্যাঁ, একটা গিফট। এটাও ছিল গিফটের গিফট দিচ্ছি এটা। সেরে এটা হচ্ছে আহ, এই মুহূর্তে একটা জেনোসাইড এই পৃথিবীর বুকে হচ্ছে গাজাতে, এবং আমরা সবাই দেখছি। আহ, আমার মনে হয় না যে আমাদের যতটুকু করার কথা আমরা করতে পারছি, এই কারণেই এরকম একটা অন্যায় চোখের সামনে হচ্ছে। তো এই শোর থ্রুতে আমরা চাই যে আপনারা যে যেখান থেকে পারেন, যতটুকু পারেন আওয়াজ তোলেন, যতটুকু পারেন সেটা করেন, সাহায্য পাঠান। হ্যাঁ, যুদ্ধের যে সবসময় যে যুদ্ধে ময়দানে যে যুদ্ধ করতে হবে এমন তো না। তো এটা ফ্রি প্যালেস্টাইন ক্যাম্প। থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর কামিং টু দ্য শো। থ্যাংক ইউ। সহজ সহজ লাগে সবই, আসলে তা সহজ নয়। কঠিন কঠিন লাগে সবই, আসলে তা কঠিন